রাইজিং স্টার্স এশিয়া কাপে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের ইয়র্কার মাস্টার রিপন মন্ডল। 5 ম্যাচে 11 উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যেভাবে তিনি সেমিফাইনাল এবং ফাইনালে ডেথ ওভারে বল করেছেন, যেভাবে তিনি একের পর এক ইয়র্কার দিয়েছেন এবং মূলত বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে তার যে পারফরমেন্স ছিল সেমিফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে সেটির কারণে, এবং ফাইনালে গিয়ে বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফাইট করেছে সেটির কারণও রিপন মন্ডলের ডেথ ওভারের বোলিং। ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে 19তম ওভারে কি করেছে সেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রথম 3 ওভারে 30 রান দিয়েছিলেন, চতুর্থ ওভার করতে এসেছেন 19তম ওভারে এবং সেই ওভারে তিনি মাত্র 5 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন, যার কারণে খেলাটা চলে যায় সুপার ওভারে। সেখানে তিনি 2 উইকেট নিয়েছেন পরপর 2 বলে, অর্থাৎ জিতেশ শর্মাকে আউট করার পর আশুতোষ শর্মাকেও তিনি আউট করেছেন, যার কারণে ওই সুপার ওভারে ইন্ডিয়া কোনো রানই করতে পারেনি। এবং পাকিস্তানের বিপক্ষে 19তম ওভারে যখন তিনি বল করতে এসছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট ছিল, কারণ তার আগে আমরা দেখেছি 16, 17, 18 এই 3 ওভারে পাকিস্তান কিন্তু বেশ ভালো রান করে ফেলেছিল এবং তারা আরো বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় 19তম ওভারে বল করতে এসে মাত্র 2 রান খরচায় 3টা উইকেট রিপন মন্ডল নিয়ে নেন এবং প্রথমে তিনি শাহিদ আজিজকে আউট করেন, এরপরে তিনি সাদ মাসুদকে ফেরান, এরপর তিনি উবায়েদ শাহকে আউট করে দেন। 2 রানে 3 উইকেট নেন রিপন মন্ডল এবং হ্যাট্রিক অপরচুনিটি তৈরি করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার যেভাবে তিনি উইকেটগুলো নিয়েছেন, যে দক্ষতায় একের পর এক ইয়র্কার করে গেছেন। আমরা আমাদের জাতীয় দলের বোলারদেরকেও তো এইভাবে করে ইয়র্কার করতে দেখি না। বলে কয়ে ইয়র্কার করার যে ব্যাপারটা সেটাই কিন্তু তিনি করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 3টা ম্যাচ খেলেছেন রিপন মন্ডল এবং 4 উইকেট নিয়েছেন, কিন্তু সেই ম্যাচগুলো ছিল এশিয়ান গেমসে, 2023 সালের যে এশিয়ান গেমস ছিল সেখানে। এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ন্যাশনাল স্কোয়াডে ডাক পেলেও এখনো তার এরপরে আর তার খেলা হয়নি। সুতরাং আগামী দিনে নিশ্চয়ই আমরা জাতীয় দলে তাকে দেখব এবং যদি মুস্তাফিজের সাথে তার একটা জুটি গড়ে ওঠে সেটা কিন্তু দারুণ ব্যাপার হবে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান এবং 16 থেকে 20 ওভার এই সময়টাতে একদিক থেকে ফিস বল করছেন এবং আর একদিক থেকে রিপন মন্ডল টানা ইয়র্কার দিয়ে যাচ্ছেন, অর্থাৎ একদিক থেকে কাটার চলমান আর একদিক থেকে ইয়র্কার চলমান। এটা একটা দুর্দান্ত ব্যাপার, চিন্তা করলেই ভালো লাগছে যে এরকমটা যদি হয় তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে টি20তে অ্যামেজিং রেজাল্ট পেতে পারে। এখন সিলেক্টার্সরা কি ভাবছে কে জানে, তারা কি আসলে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার মাটিতে হবে সেই ওয়ার্ল্ড কাপের বিবেচনায় রিপনকে রাখবেন কিনা, সেই বিবেচনায় থাকবে কিনা সেটি একটি প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয় যে রিপন তার পারফরমেন্স দেখিয়ে এসছেন, তিনি বিগ ম্যাচের নার্ভ ধরে রাখতে পারেন, অর্থাৎ একটা টুর্নামেন্টের সেমিফাইনালের 19তম ওভারে তিনি নার্ভ ধরে রাখতে পারেন, একটা টুর্নামেন্টের ফাইনালের 19তম ওভারে তিনি নার্ভ ধরে রাখতে পারেন, তিনি ভেঙে পড়েন না যেমনটা ভেঙে পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু না, রিপনের ক্ষেত্রে সেটা হয় না, তিনি নার্ভ ধরে রাখেন এবং সুপার ওভারেও তিনি তার নার্ভ ধরে রাখতে পারেন। ফাইনালে তো অন্তত প্রথম 2টো বলে তো তিনি ইয়র্কার করেছিলেন, 3 নম্বর বলটা হয়তো হয়নি, তার মানে তিনি সেটা পারেন। সুতরাং সেই ক্ষেত্রে এই পার্টনারশিপটা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি টি20তে একটা সুপার এফেক্টিভ পার্টনারশিপ হয়ে উঠতে পারে মুস্তাফিজ এবং রিপন। সুতরাং সিলেক্টার্সদের এই ভাবনাটা নিশ্চয়ই আসার কথা এবং সেটা টি20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই আসার কথা। আবার অনেকে চিন্তা করবেন না এত আগে কেন, আমাদের প্রবলেম হচ্ছে যে যখন ফর্মে থাকে আমরা তখন তাকে বিবেচনা করি না, আমরা পরে গিয়ে বিবেচনা করি, এই ঘটনাটা হয়। সুতরাং আমার মনে হয় সিলেক্টার্সরা বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখবেন এবং আমরা এই পার্টনারশিপ দেখার অপেক্ষায় আছি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।